অভিনেতা তো অভিনেতাই, কিন্তু আমার কাছে মনে হয় অভিনেতার পিছনে আরো অনেক কিছু লাগানো আছে। ভিউ, ভাইরাল, এই দুইটা শব্দ দুই পাশে লাগানো থাকে এবং তখন ডিরেক্টররা তাদেরকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু যাদের ভিউ নেই, আমার এই পাশে ভাইরাল নেই, এই পাশে ভিউ নেই, কিন্তু আমি একজন শিল্পী। প্রসন্দা যেমন আমাকে নিয়ে কাজ করেছেন, আমাকে বিশ্বাস করেছেন। খিজির হায়াত খান আমাকে নিয়ে কাজ করেছেন, বিশ্বাস করেছেন। মোস্তফা কামাল রাজ আমাকে নিয়ে কাজ করেছেন তার সিনেমা ওমরে। এই কারণে কিন্তু আমরা বেঁচে আছি, মন প্রাণ উজাড় করে কাজ করছি। তো সবসময় হয়তো এই জায়গাটা থাকে না। নতুন একজন অতিথিকে নিয়ে আমি কিন্তু একদম তৈরি। আজ আমাদের স্টুডিওতে আমি আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ অভিনেতা নাফিস আহমেদকে। কিছু মানুষ আসলে গাছের মতো, ঝড় আসে, ঋতু বদলায়, সময় পাল্টায়, তবু তারা শেকড় ছেড়ে যায় না। অভিনেতা নাফিস আহমেদের অভিনয়ের যাত্রাটাও ঠিক তেমনই। মঞ্চের কাঠের মেঝে থেকে শুরু, তারপর ছোট পর্দার গল্পে, ওয়েব সিরিজের নতুন ভাষায় নিজেকে আবিষ্কার করেছেন। বড় পর্দায় ওরা 7 জন ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি। গত ঈদের সিনেমা মালিক ছিল সময়ের আলোচনায়। আর আসছে শুক্রবার প্রসূন রহমান পরিচালিত শেকড় চলচ্চিত্র নিয়ে আসছেন তিনি। চলুন দর্শক, শেকড়ের প্রসঙ্গ ধরে অভিনেতা নাফিস আহমেদের সঙ্গে গল্প করি। কেমন আছেন? বেশ ভালো। তাই? বাহ, দারুণ। আপনাকে দেখতেও ভালো লাগছে, সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে। এবং অনেকদিন পর বিনোদন সারাদিন স্টুডিওতে কিন্তু আপনার দেখা পেলাম। তো বলুন, কেমন যাচ্ছে? সব মিলিয়ে খারাপ না, ভালো যাচ্ছে। আমি সবসময় ভালো থাকি। যেমনটা যাচ্ছে সময়টাকে আপনি উপভোগ করছেন যেখানে আছেন? অবশ্যই। আচ্ছা, এবং চলচ্চিত্রের প্রসঙ্গে তাহলে গল্প শুরু করে জীবনের গল্পে আসছি একটু পরে। আপনার আরেকটি অভিনীত চলচ্চিত্র, যে নতুন একটি চলচ্চিত্র আসতে যাচ্ছে খুব শীঘ্রই আমরা দেখতে পারবো, শেকড়। শেকড়ের প্রসঙ্গ নিয়ে শুনবো যে কতটা প্রত্যাশা করছেন এখন? প্রত্যাশা তো অনেক থাকে। আমরা আসলে কতটুকু প্রত্যাশা অনুযায়ী পেয়ে থাকি সেটা কিন্তু সবসময় প্রত্যাশা অনুযায়ী পাওয়া যায় না। তারপর প্রত্যাশা অনেক বেশি থাকে। শেকড় চলচ্চিত্রের সঙ্গে আসলে আপনার যুক্ত হওয়ার গল্পটা একটু জানতে চাই, একদম শুরুর গল্পটা শুনবো। প্রসন্দাকে তো আমরা সবাই চিনি, আমাদের শেকড় সিনেমার ডিরেক্টর। উনি আমাকে পছন্দ করেছেন এই ছবির জন্য। তার সাথে আমাদের এই ছবিতে যে কাজ করেছেন FS নাইম ভাই, নাইম ভাই আমাকে এই ছবিতে যুক্ত করার পেছনে তার একটা হাত ছিল। যদিও তার সাথে আমার আগে পরিচয় ছিল না, আমরা সবাই সবাইকে চিনি, কিন্তু আলাপ ছিল না। আচ্ছা, নাইম ভাই আমাকে সাজেস্ট করেছেন যে নাফিসকে নেওয়া যায়, এবং দুজন মিলেই, প্রসন্দা এবং নাইম ভাই মিলেই আমাকে এই ছবিতে যুক্ত করেন। আচ্ছা, আমার মাথায় এটা ঘুরছিল, আমি আসলে বলতে চাচ্ছিলাম আপনাকে যে আপনার সাথে না নাইম ভাইয়ের মিল আছে অনেক, এটা বলেছে অনেকে। হ্যাঁ, অনেকেই বলে। ওকে, এটা আমি বলতে চেয়েছিলাম, বাট মাথায় মনে করতে পারছিলাম না যে কার মতো আপনার একদম আউটলুক, কথা বলার স্টাইলে কিন্তু ভাইয়ের সাথে অনেক মিল আছে। আচ্ছা, শুনবো সেই অনুপ্রেরণার গল্পটাও না হয় শুনে নিব। এবং যে চরিত্রের কথা আপনি বলছিলেন, এই চরিত্রে আসলে অভিনয়ের জন্য নিজের জায়গা থেকে কি কোনো প্রস্তুতি নিয়েছিলেন বা কি কি করতে হয়েছিল আপনাকে সেই সময়টা? আসলে আমাদের প্রতিটা গল্পই তো আলাদা। নতুন নতুন চরিত্র নিজেকে ধারণ করতে হয়, আলাদা একটা প্রস্তুতি তো থাকেই। সেটা পড়াশোনা হোক, চরিত্র ধারণ করার জন্য সময় নেওয়া হোক। এবং এই চরিত্রটাও একদম আলাদা, যেটা আমার আগে করা হয়নি। যদি বলি শেকড়, একটু শুরু থেকেই বলি, শেকড় বলতেই আমরা বুঝি যে শেকড়ের যে টান, শেকড় বলতে আমরা মাটিকে বোঝাই, দেশকে বোঝাই, মাকে বোঝাই। তো সেই শেকড়কে নিয়েই তো গল্প। শেকড়ের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা, দেশ, মা, মাটি সবকিছুই যুক্ত। তো সেই শেকড়ের টানের গল্পতে কাজ করতে গিয়ে যখন আমার কাছে গল্পটা আসলো, আমার কাছে ভালো লেগেছে। যদিও সত্যি কথা, প্রথমে এই চরিত্রটা আমি করতে চাইনি, শোনার পরে আমি, এটা একটা নেগেটিভ চরিত্র ছিল আমাদের আরেক বন্ধুর, গোপন কথা ফাঁস করে দিলাম। আমি সেই চরিত্রটা করতে চেয়েছি, এবং পরে প্রসন্ন আমাকে বলছে তুমি ভালো করে গল্পটা পড়ো, পড়ে দেখো, তারপর আমি রাজি হয়েছি করার চেয়ে। এবং আমার যে চরিত্রটা সেটাও খারাপ না, সেটাও দুর্দান্ত একটা চরিত্র। নিশ্চয়ই, সেটা দেখার অপেক্ষায় তো আমরা আছি। পরিচালক প্রসূন রহমানের সঙ্গে খুব সম্ভবত এটি আপনার প্রথম কাজ হয়েছিল, তো তার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন ছিল? যদি বলতে চাই, খুব ভদ্র একজন মানুষ, ভদ্র একজন ডিরেক্টর, একদমই বকাঝকা করেন না, তার কোনো রাগ নেই, বরঞ্চ বন্ধুর মতো মিশেন। এবং কাজ করার অভিজ্ঞতা খুবই সুন্দর। পুরো টিমটাই আমরা একটা বন্ধু পরিবেশ, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আমি যদি বলি FS নাইম ভাই, নাইম ভাইয়ের সাথে
আমার খুব দুর্দান্ত একটা বন্ডিং হয়ে গেছে। আমরা পরপর দুটো ছবি একসাথে করেছি। আচ্ছা। আয়েশার কথা যদি বলি, আয়েশা খান, ওর সাথেও খুব ভালো একটা বন্ডিং। রৌনক রিপন ভাই, দিলারা জামান আন্টি, সবাই মিলে একটা ফ্যামিলি। এবং আমরা তো রাজশাহীতে শুটিং করেছি, ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং করেছি। আমি তো আসলে, এটা সবাই হয়তো করে, যে গল্পের সাথে মিশে যায়, নিজেকে ওই চরিত্রে ধারণ করে। আমিও তাই। আমি আমার চরিত্রের সাথে মিশে গিয়েছিলাম এবং ডিরেক্টরের জায়গা থেকে উনি যেভাবে বুঝিয়েছেন, আমার জবই ছিল সেটা, ডিরেক্টরের যেভাবে দেখেছেন কতটুকু কাছাকাছি যাওয়া যায়। এবং ডিরেক্টর খুব বেশি যে আমাকে বুঝিয়ে দিয়েছেন, বাট খুবই বেশি যে প্রেশার দিয়েছেন তা না, আমার উপর ছেড়ে দিয়েছেন এবং আমি আমার মন মতো কাজটা করেছি। শুটিং সেটে আসলে প্রসূন রহমানকে আপনি কিভাবে দেখেছেন? খুব সাধারণ। আমরা শান্ত দেখি না যে কাজ করতে গেলে ডিরেক্টর একটা ব্যাপার থাকে, হ্যাঁ। একটু ভয় ভয় থাকে, একটু অন্যরকম পরিবেশ থাকে তার কাছে গেলেই। এরকম না, উনি খুব সাদা সিধা মানুষ, খুব সরল মানুষ এবং খুব চুপচাপ মানুষ। আচ্ছা। যখন আড্ডা দেয় বেশ প্রাণবন্ত থাকেন, চুপচাপ, উনি গল্পের ঘোরের মধ্যেই থাকেন এবং চুপচাপ। আমার কাছে ভালো লাগে। বাহ, দারুণ। সহশিল্পীদের প্রসঙ্গে একটু আসতে চাই। আর কার কার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে এবং শেখর সিনেমাতে কাজের অভিজ্ঞতা সব মিলিয়ে কেমন ছিল সবার সাথে? পুরো একটা পরিবার আমরা ছিলাম, সেটা এফএস নাঈম ভাই হোক, আয়েশা হোক, বা রৌনক রিপন, ইভা এবং হচ্ছেন দিলারা জামান আন্টি, টোটাল মিলেই তো একটা পরিবার। বেশ ভালো, বেশ ভালো। যেমন একটা মজার কথা বলি, আমাদের একদিন শুটিং ছিলই হচ্ছে সন্ধ্যার পরে। আচ্ছা। তো আমি জানি আমার কল টাইম সন্ধ্যার পরে গাড়ি আসবে। হঠাৎ করে আমাকে ফোন দেওয়া হয়েছে যে ভাইয়া আপনাকে সকালে নিতে আসছি। আমি বললাম কেন? ভোরবেলা? হ্যাঁ, ভোরবেলা। আমি বললাম কেন? বলছে ভাইয়া আমাদের তো গাড়ি একটাই, আপনাকে নিয়ে যেতে হবে, সন্ধ্যার পরে কোনো গাড়ি নেই। ওকে ফাইন। আমি এবং আমার সহশিল্পী ছিলেন নাইরুজ সিফাত, ওকে আমাকে দুজনকে একসাথে নিয়ে গেল। ঠিক গাড়িটা থামার পরে দেখলাম প্রসন্দা থেকে শুরু করে নাইম ভাই, নাইম তো খুব দুষ্ট মানুষ, সবাই আমাদের দিকে, হ্যাঁ সবাই আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা গাড়ি থেকে নামছি, কি ব্যাপার, এবং সবাই হো হো করে হাসছেন। কারণ হচ্ছে আমাদের ছাড়া তাদের ভালো লাগছে না, এই টিমে আমরা দুজন নেই এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো না, সেই কারণে চালাকি করে আমাদেরকে সকালবেলা নিয়ে এসে যাতে আমরা টিমটার সাথে থাকতে পারি। বেশ একটা লম্বা সময় নিয়েই তো শুটিং এর অভিজ্ঞতা হয়েছে, তো আরো কোনো বিশেষ স্মৃতি, বিশেষ মুহূর্তের কথা একটু শুনতে চাই। যেমনটা আপনি বলছিলেন রাজশাহীতে শুটিং হয়েছে, ঢাকায় কিছু শুটিং হয়েছে, আর কি কি অভিজ্ঞতা হয়েছে? আনন্দ তো গেছি, আমরা খুব আনন্দ করেছি, রাজশাহী ঘুরেছি কাজের ফাঁকে ফাঁকে। খুব সুন্দর শহর, একদম খুবই পরিচ্ছন্ন শহর। হ্যাঁ। আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে যদি পরিচ্ছন্ন শহর থাকে সেটা রাজশাহী। ট্রু। তো নাঈম ভাই আমরা সুযোগ পেলেই ঘুরতে যেতাম, একসাথে কেনাকাটা করতাম, খাওয়া দাওয়া করতাম, ঘুরতাম। এবং এই মানুষটা তো খুব ভালো মনের মানুষ। এবং তার সাথে যদি বলেন যে অনেকে ভাবে যে আমরা নাকি ছোট ভাই বড় ভাই, আমাদের চেহারায় মিল আছে, প্রচুর মানুষের কাছে শুনেছি সত্যি। এবং আমাদের বন্ডিংটাও দুর্দান্ত। আমাদের এখনো যোগাযোগ হয়, এখনো কথা হয়। আর আমরা যেমন হচ্ছে যে আমাদের সিন ছিল শেখর গল্পে, দুই বন্ধুর গল্প যদি বলে থাকি, নাঈম ভাই আমি দুই বন্ধু। আমার চরিত্র যদি বলতে চাই যে 12 বছর পরে সে দেশে এসেছেন, তার সাথে আমার একটা মান অভিমান এই ব্যাপারটা থাকে বন্ধুত্বের জায়গা থেকে, যেহেতু বেস্ট ফ্রেন্ড, সেই জায়গা থেকে আমাদের কিছু ডায়লগ থাকে। এবং সত্যি কথা বলতে আমাদের একটা সিন ছিল যে আমরা দুজন বন্ধু কথোপকথন, যে 12 বছর পরে যদি আবার আসো আমাদেরকে দেখা হবে, আমি কি তোমায় চিনতে পারবো, বা আদৌ হয়তো চিনতে পারবো না। এই ডায়লগটা দেওয়ার সময় আমি দেখছিলাম যে আমাদের দুজনেরই হুড়হুড় করে কান্না পাচ্ছিল ভেতর থেকে। এবং পরিচালক কাটেননি, শটটা রেখে দিয়েছে রিয়েলি। হ্যাঁ, আমরা দুজনেই হাউমা করে কাঁদছি দুই বন্ধু, যে আসলে কি 12 বছর পরে দেখা হবে, বা 12 বছর পরে চিনতে পারবো, বা আদৌ চিনতে পারবো কিনা, হয়তো বুড়ো হয়ে যাব, চোখে ছানি পড়তে পারে, আদৌ কি তার ফেরা হবে। এই যে শেখরের টানের গল্প বা এই যে বন্ধুত্বের গল্প, শেখর শুধু ভালোবাসার গল্প না, শেখর বন্ধুত্বের গল্প, আচ্ছা, শেখর দেশের গল্প। তো আমার চরিত্রটা করতে গিয়ে আমি একদম চরিত্রের সাথে মিশে গিয়েছিলাম। এবং আমাদের জীবনে সবারই এরকম না এরকম ঘটনা ঘটে যে
কাছের মানুষকে আমরা হয়তো দূরে চলে যাই উন্নত দেশে ভালো থাকবার জন্য। আমরা শেকড়ের গল্প শুনছিলাম, সেই টানের কাছে মাটির টানে বারে বারে ফিরে আসার গল্প শুনছিলাম, এবং আসলে এই অনুভূতির জায়গাটা খুব বর্ণনা করা খুব কঠিন। তবে আনন্দের বিষয়ে যে আন্তর্জাতিক উৎসবগুলোতে শেকড় অংশ নিয়েছে শুনেছে এবং প্রশংসিতও হয়েছে। তবে আপনার কি মনে হয় যে এই উৎসবগুলোতে আসলে বা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে লেভেল যে সিনেমাগুলো থাকে, বাংলাদেশে যখন প্রচার প্রচারণা মুক্তির সময়টা আসে তখন কি আরো একটু সরব হতে পারে না প্রচার প্রচারণার ক্ষেত্রে, যদি জানতে চাই? তা তো অবশ্যই সরব তো হতেই পারে। সেই জন্য কিন্তু শুধু পরিচালক বা টিম নয়, চারপাশ থেকেও কিন্তু আলোচনায় আসা উচিত, সবার সহযোগিতা করা উচিত, তখনই কিন্তু আস্তে আস্তে সরব হয়ে উঠবে। আমরা কিন্তু একটা সিনেমার ক্ষেত্রে দেখি যখন সবাই মিলে সিনেমাটার প্রচারণা করে, সবাই এগিয়ে আসে, তখনই কিন্তু সিনেমাটা সবার কাছে পৌঁছায়। তো আমার কাছে মনে হয় যে সবারই কিন্তু একটু দায়ভার আছে একটা সিনেমা সবার কাছে পৌঁছানোর জন্য। এখন আপনার কি মনে হয় আসলে কোন কোন দিকে এই প্রচার প্রচারণার কাজগুলো করা যায় বা করা উচিত যেন দর্শকদের কাছে পৌঁছে যায় যে শেকড় সিনেমাটি মুক্তি পাচ্ছে এরকম দিনে বা এরকম এরকম ভাবে ঘটনাগুলো যাচ্ছে, কি কি হতে পারে আপনার কি মনে হয়? অনেক মাধ্যমে তো হতে পারে, যেমন এই যে আজকে এখানে আসছি শেকড় নিয়ে আপনাদের আমন্ত্রণে। সো এই যে কথা বলবার জায়গা, শেকড় নিয়ে কথা বলবার জায়গা, সবাই যখন এই দ্বারটা খুলে দেবেন তখনই কিন্তু শেকড় নিয়ে সব জায়গায় কথা বলতে পারবো, বা অন্যান্য সিনেমা নিয়ে সবাই কথা বলতে পারবে। টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, আজকাল তো অনেক মাধ্যম বের হয়েছে প্রচার প্রচারণা করার জন্য, এবং সবাই যদি নিজের সিনেমা মনে করে প্রচার প্রচারণাটা করে, আমার মনে হয় তখন সিনেমাটা সবার কাছে পৌঁছায়। আপনার কি মনে হয় দর্শকদের কেন হলে এসে টিকিট কেটে শেকড় সিনেমাটি দেখা উচিত? যদি বলি, সম্পূর্ণ আমাদের নিজেদের গল্প, বাংলাদেশের গল্প, আমাদের চারপাশে বা আমাদের নিজেদের মধ্যে ঘটে যাওয়া গল্প, সেই জন্য হলেও শেকড়টা দেখা উচিত। তাছাড়া বহু প্রবাসী মানুষের মনের কথা বলেছে শেকড়। আমরা যদি বলি যে বিদেশে কিন্তু অনেক মানুষ যায়, অনেক মানুষ প্রবাসী ভাই বোনরা আছেন, তাদের মনের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু শেকড়ে আছে। বাহ, এবার তাহলে আপনার শেকড়ের গল্প আমি শুনতে চাই। আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠার সময়টা কেমন ছিল, সবকিছু শুনতে চাই। আমার জন্ম পুরান ঢাকা গ্যান্ডেরিয়াতে। আচ্ছা, তাহলে ঢাকারই তো স্থানীয়। পুরান ঢাকার গ্যান্ডেরিয়াতে, কিন্তু দাদাবাড়ি বিক্রমপুরে। আচ্ছা, আমি বড় হয়েছি গ্যান্ডেরিয়াতে, তারপর আমি জুরাইনে চলে যাই, জুরাইনেই বড় হয়েছি। জুরাইনে এখন থাকা হচ্ছে পুরান ঢাকাতেই। এখানে বেড়ে ওঠা, স্কুল কলেজ সব এখানে পুরান ঢাকাতে। তো দাদাবাড়ির কতটুকু স্মৃতি আছে আপনার? দাদাবাড়িতে এখন যাওয়া হয় বিক্রমপুরে, এখন যাওয়া হয় মাঝে মাঝে, শুটিংয়েও যাওয়া হয় দাদাবাড়িতে। আর তাছাড়া দাদাবাড়িতে খুব একটা স্মৃতি নেই, এখন যাচ্ছি, বড় হয়ে যাচ্ছি, কিন্তু দাদাবাড়িতে খুব একটা থাকা হয়নি। যা থাকা হয়েছে আমার, যা স্মৃতি সব পুরান ঢাকাতে। পুরান ঢাকায় বেড়ে ওঠা, পুরান ঢাকার অলিগলিতে বেড়ে ওঠা, ঘোরা ফেরা সবকিছু পুরান ঢাকায়। দারুণ একটা সময় কেটেছে ছেলেবেলা থেকে তাহলে। একদম। এখন অনেক সময় তো আমরা এমনটা দেখছি যে অনেক তারকাই কিন্তু শেকড়ের টান ফেলে বা শেকড়ের নাড়ি ছিঁড়ে কিন্তু বিদেশে যে সেটেলড হচ্ছে, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? আবারও বারবার শেকড়েই আসছি। আর শেকড়ে আমার একটা ডায়লগ ছিল যে, আমি বলি যে আমি কি আদৌ কতদিন দেশে থাকতে পারবো জানি না, হয়তো আমিও চলে যেতে পারি। এই যে অনিশ্চয়তা, আমরা সবাই একটু নিরাপদ জায়গায় থাকতে চাই, উন্নত বিশ্বে থাকতে চাই, সেই জায়গা থেকে হয়তো অনেক মানুষ চলে যাচ্ছেন, ভালো থাকছেন, কিন্তু আদৌ কি ভালো থাকছেন? দেশের টান, মায়ের টান, পরিবারের টান হয়তো তাদের মনে পড়ছে, হয়তো বাধ্য হয়ে যাচ্ছেন, হয়তো সন্তানদের জন্য যাচ্ছেন বা নিজেরা ভালো থাকার জন্য যাচ্ছেন, কিন্তু দিন শেষে তাদের কিন্তু একটা জায়গা ফাঁকা হয়ে আছে। সে তার মায়ের কাছে ফিরতে পারছেন না, পরিবারের কাছে ফিরতে পারছেন না, দেশের কাছে ফিরতে পারছেন না। এই যে আমি যেমন, আমার কাছে মনে হয় যে আমি আসলে বিদেশে গিয়ে থাকতে পারবো না, দেশেই থাকবো, হয়তো ঘুরতে যাব। তো রিয়েল লাইফের মতো আসলে রিয়েল লাইফে আপনার কখনো ইচ্ছে হয়নি যে বিদেশে গিয়ে সেটেলড হই, সেখানে বেটার একটা লাইফস্টাইল হতে পারে, ভালো থাকতে পারি, এরকম কখনো আপনার ইচ্ছে হয়নি? না, কখনো ইচ্ছে হয়নি। ঘুরতে যেতে পারি, বেশ কয়েকবার বাইরে যাওয়ার সুযোগও হয়েছিল, কিন্তু যাইনি। আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে থাকবো আর অভিনয়টা ঠিকঠাক করব, এটাই ইচ্ছে। সেই টান ছেড়ে আসলে আপনার যাওয়ার কোনো তাহলে সম্ভাবনা আপাতত নেই? আপাতত নেই। যারা যাচ্ছেন তারা হয়তো ওই যে বললাম, একটু ভালো থাকার জন্য যাচ্ছেন, কিন্তু আদৌ কি ভালো থাকতে পারছেন? বাহ, শুনে ভালো লাগলো যে দেশের টানে, কাজের কারণে বা অভিনয়কে ভালোবেসে একজন দেশে থাকতে চান। ভবিষ্যতে সেটা যদি পরিবর্তন হতে পারে তো সেটা হতে পারে
পরের বিষয় সেটা। আমরা কেউ জানি না। নিশ্চয়ই নিশ্চয়ই। অন্যান্য কাজের প্রসঙ্গে একটু আসতে চাই। কিছুদিন আগেই আপনার অভিনীত আরেকটি সিনেমা কিন্তু আমরা পেয়েছি, সাইফ চন্দন পরিচালিত মালিক সিনেমায় আপনাকে দেখেছি এবং সেখানে একটি নেতিবাচক চরিত্রে আপনি অভিনয় করেছেন। তো অভিজ্ঞতা কেমন হয়েছে? অভিজ্ঞতা খুবই ভালো। আমি যখন যে কোনো নতুন সেটে যাই, নতুন ডিরেক্টরের সাথে কাজ করি, নতুন আর্টিস্টদের সাথে কাজ করি, অবশ্যই খুব ভালো লাগে। এই প্রথম আমি আসলে একটু নেগেটিভ চরিত্র অভিনয় করেছি, মানে বাংলা সিনেমায় একদম নেগেটিভ রোল যেটাকে বলে। আমার বাবা ছিলেন মিশা সওদাগর, আমি তার ছেলে। তাহলে কেমন হতে পারে জুটি? একদম একদম। এবং বাবা ছেলের বেশ কিছু সিন ছিল এখানে। ভালো লেগেছে নিজেকে অন্যরকম ভাবে দেখতে। সেটা কখনো হিরো করছি, কখনো ভিলেন করছি, তো অন্যরকম চরিত্র করতে দেখতে ভালো লাগে। ঠিক এখানেও মালিকেও যখন একটু নেগেটিভ, বেশ নেগেটিভ রোলে নিজেকে আবিষ্কার করলাম আমি নিজেও, দেখে খারাপ লাগেনি। চিত্রনায়ক আরেফিন শুভর সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে? শুটিং সেটে আপনাদের বন্ডিং নিয়ে একটু শুনি। শুভের সাথে অবশ্যই কেমিস্ট্রি খুবই ভালো ছিল। তাই? আমাদের বেশ ফাইট সিন ছিল, সো ফাইট সিন করতে গিয়ে আমাদের সম্পর্কটাও দারুণ হয়েছিল। আচ্ছা, টানাপোড়েন ছিল না, সো গুড জার্নি। কোনো বিশেষ কোনো মেমরি? হ্যাঁ, বিশেষ মেমরি বলতে হচ্ছে আরিফিন ভাই শুট করতে গিয়ে তার পায়ে আগুন ধরে গিয়েছিল, সবাই জানেন। এটা আমরা তো সেই সিনটার সময় আমি ছিলাম। সেই সিনটার সময় আমরা ছিলাম যে আমি পড়ে যাই এবং তার পায়ে আগুন ধরে যায়, এবং আমি দেখছি যে তার পায়ে হঠাৎ করে তার ওই অনেক বেশি আগুন ধরে যাচ্ছে। এবং তখন আমি দৌড়ে গিয়ে প্রথম কি করব জানি না, কারণ ওটা অনেক অ্যাসিড দিয়া ইয়েটা ছিল, আগুনটা ছিল। এবং একটা সময় আমি তাকে ধাক্কা মেরে ফেলে দেই। সে পড়ে যাওয়ার কারণে আরেকজন হচ্ছে গিয়ে ভেজা কিছু দিয়ে তখন আগুনটা নেভায়, এবং তখন আমি সাথেই ছিলাম। ওই স্মৃতিটা মনে পড়ে। যেমনটা হয় আসলে শুটিং এর নানান রকমের অভিজ্ঞতা কিন্তু হয়, বাইরে কতটুকুই বা আমরা জানতে পারি, কিন্তু যখন যে আপনাদের সাথে গল্প করি, নানান অভিজ্ঞতার কথা শুনি, তখন মনে হয় যে এত কিছু ঘটেছে এবং এত কিছু হয়, আর দর্শকরা সেটা কতটুকু আসলে জানতে পারছে সেটাই। একটু আপনার কাছে জানতে চাই যে মূল ধারার সিনেমা বা এখন যদি বাণিজ্যিক ধারার যে সিনেমাগুলো হচ্ছে যেমনটা আমরা দেখছি, এই সিনেমাগুলোতে কি ভায়োলেন্স এখন খুব বেশি হচ্ছে না? আপনার কি মনে হয়? হয়তো দর্শক পছন্দ করছেন তাই হচ্ছেন। আমার কাছে মনে হয় দর্শকদেরও কি গল্প, মানে কি গল্পে যাওয়া উচিত, কি গল্পে দেখা উচিত, কি সিনেমা দেখা উচিত, সেটা হয়তো দর্শকরা নির্ধারণ করে। সেই কারণে হয়তো এই প্যাটার্নের সিনেমা বেশি হচ্ছে। তার পাশাপাশি কিন্তু অন্য সিনেমাও হচ্ছে। এখন দর্শক কোনটা দেখে মজা পাচ্ছেন বা দর্শক কোনটা দেখছেন, এটা সম্পূর্ণ দর্শকের হাতে আমার কাছে মনে হয়। সেই কারণে হয়তো ওই প্যাটার্নের সিনেমা বেশি হচ্ছে। যে সিনেমার গল্পে ছিলাম, আপনার কাজের গল্প শুনছিলাম, জীবনের গল্পেও আসতে চাই, তবে হোয়াটস নেক্সট সেটা তো জানতেই চাই। বেশ কিছু কাজের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, বাট আগামীতে সামনে আপনার থেকে আমরা কি কি কাজ পেতে যাচ্ছি, নতুন কি আসতে যাচ্ছে? এটুকু বলতে পারি, সবকিছু ঠিকঠাক থাকলে পুজোতে ফখরুল আরিফিন খানের নীল জোছনা ছবিটি আসবে, আমার অভিনীত। কেমন চরিত্র দেখবো আপনাকে? অবশ্যই ভালোবাসার মানুষ, রোমান্টিক মানুষ, হয়তো নেগেটিভ, হয়তো পজিটিভ, সবকিছু মিলিয়ে একটা চরিত্র আসছে নীল জোছনাতে। নীল জোছনাতে কাজ করেছেন, ডিরেকশন দিয়েছেন ফখরুল আরিফিন খান, ভারতের পাওলি দাম, এফএস নাইম ভাই, আচ্ছা, আমি, নিদ্রা, আরো অনেকে কাজ করেছেন। এরকম চরিত্রে কি এর আগে তো কাজ করার অভিজ্ঞতা হয়নি? না, আমার একটা জিনিস ভালো, আমি যাই করছি না কেন সেটা রিপিট হচ্ছে না। নতুন নতুন চরিত্র আবিষ্কার করছি, নতুন নতুন চরিত্রে কাজ করছি, সেটা আমার ভালো লাগে। তো এবারের যে চরিত্র আপনাকে দেখবো সেটারও কি কিছু প্রস্তুতি নিতে হয়েছে বা কোনো ট্রেনিং বা কোনো রিহার্সেল কোনো কিছুর মধ্য দিয়ে কি যেতে হয়েছে? হ্যাঁ, সিনেমা মানে বা বড় প্রজেক্ট মানেই তো রিহার্সেল করার সময় থাকে, পড়াশোনা করতে হয়, জানতে হয়। বেশ সময় পেয়েছি। আর তাছাড়া বলতে কি যে আমরা তো আমাদের সমাজে অনেক চরিত্র কিন্তু ঘুরে বেড়ায়, অনেকটা হয়তো গল্পের সাথে মিলে যায়। আমরা সেই চরিত্রটাই হয়তো ধারণ করি, বা হয়তো স্ক্রিপ্ট পড়ে নিজে নিজে একটা চরিত্র তৈরি করি। আমি হয়তো এরকমভাবেই পারফরমেন্স করব, আমার চরিত্র হয়তো এরকমই থাকবে। হয়তো ডিরেক্টরের সাহায্য নেই, ডিরেক্টর কিভাবে দেখেছেন, তার সাথে ম্যাচ করে আমি কিভাবে নতুন একটা চরিত্র দাঁড় করাতে পারি, এইভাবেই কিন্তু নিজের ভাবনা চিন্তা থেকে একটা নতুন চরিত্র আবিষ্কার করতে হয়। তো নীল জোছনা নিয়ে আপনি কতটা আশাবাদী? নীল জোছনা নিয়েও আমি আশাবাদী, সবসময় আশা রাখতে ভালো লাগে। নীল জোছনাও আশাবাদী, দর্শকের ভালো লাগবে। একটু অন্য জনরার গল্প,
ভালো লাগবে দর্শকের। শেখরকে নিয়েও যেমন আমি আশাবাদী, ঠিক তেমনি নীল যোচনা নিয়েও আশাবাদী। আচ্ছা, আরেকটি বিষয় নিয়ে আপনার অনুভূতির কথা একটু শুনতে চাই। আপনার কি মনে হয় একজন অভিনেতার সবচেয়ে বড় ভয় কি? কাজ না পাওয়া নাকি একই ধরনের চরিত্রে আটকে যাওয়া? একই ধরনের চরিত্রে আটকে যাওয়া, সেটা তো একটা ভয় থাকেই। ঠিক তেমনি আমি যেমন অভিনয় করতেই ভালোবাসি, আমি এর আগের বার আপনাদের শোতেই বলেছিলাম যে মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করতে চাই, কিন্তু সেটা হচ্ছে যদি আর কখনো না হয় তাহলে আমি কি করব, সেটা হয়তো ভয় আছে। কিন্তু আমি হয়তো মনে করি যদি কখনো ক্যামেরার সামনে না আসতে পারি, আমি হয়তো মঞ্চে কাজ করব। অভিনয়টা আমি করবই, সেটা হয়তো মঞ্চে, সেটা হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মে, কিন্তু অভিনয়টা আমি করব। মঞ্চের অভিনয় আর ক্যামেরার সামনে অভিনয়, এই দুটো জায়গার মধ্যে যদি আপনার কাছে জানতে চাই যে কোন জায়গায় আপনি সত্যিকারের নাফিস হয়ে উঠতে পারেন বা তাকে খুঁজে পান? আমি সব জায়গায় পাই। যদি আমার কাছে মনে হয় মঞ্চতে একদমই বাস্তব, যা ঘটছে তখনই ঘটছে, তখনই পারফরমেন্স করতে হচ্ছে, এখানে কাট বলতে কোনো শব্দ নেই, লাইভ সবকিছু ঘটছে, সেটাও যেমন একটা অন্য ধারার ভয় ভীতি সবকিছু মিলিয়ে আনন্দ, এটা অন্য জগৎ। ঠিক ভিজুয়াল জায়গাতেও কিন্তু যদি আপনি গল্পটা ঠিকঠাক পান, অভিনয় করার ঠিকঠাক জায়গাটা পান, সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেকে প্রকাশ করতে পারবেন যে হ্যাঁ, আমি নাফিস এখন এই চরিত্রটা করছি, এখানে আমি এনজয় করছি, আমার ভালো লাগছে এই কাজটা করতে। আমরা কিন্তু অনেক সময় হয় যে সব কাজ করে শান্তি পাই না, হয়তো গিয়ে তখন দেখা যায় যে আমার মনের মতো গল্পটা হয়নি, গল্পটা যা ছিল আমি সেটে গিয়ে হয়তো সেই গল্পটা পাচ্ছি না, সেই চরিত্রটা পাচ্ছি না, তখন গিয়ে কিন্তু নিজের ভিতরে হতাশা কাজ করে, খারাপ লাগা কাজ করে। কিন্তু যখন আমি দেখছি যে আমার ডিরেক্টর ঠিক, আমার গল্প ঠিক, আমার কাজ করার জায়গাটা ঠিকঠাক মতো আছে, তখন কিন্তু কাজ করতে আরো বেশি ভালো লাগে এবং মন প্রাণ উজাড় করে কিন্তু আমি কাজ করি। আমি যেমন বলছিলাম আপনাকে যে ওরা সাতজন আমার লাইফে, খিজির হায়াত খান পরিচালিত আমার লাইফের অন্যরকম একটা ছবি, এটা আমি সারা জীবন মনে রাখবো। কারণ হচ্ছে 45 ডেজ আমরা টানা কাজ করেছি এবং আমরা সবাই এরকম চরিত্রের সাথে মিশে গিয়েছিলাম এবং উনি খিজির হায়াত খান জানেন আর্টিস্টের কমফোর্ট কিভাবে দিতে হয় এবং উনি আমাকে অ্যাক্টিং করার জায়গা দিয়েছেন। সো আমি মন প্রাণ উজাড় করে কাজ করেছি। এই জায়গাটা কি সবাই দেয় না? এই জায়গাটা সবসময় পাওয়া যায় না। আমার কাছে মনে হয় কি আমাদের ডিরেক্টরদের একটু ভয় থাকে। অভিনেতা তো অভিনেতাই, কিন্তু আমার কাছে মনে হয় অভিনেতার পিছনে আরো অনেক কিছু লাগানো আছে, ভিউ, ভাইরাল, এই দুইটা শব্দ দুই পাশে লাগানো থাকে এবং তখন ডিরেক্টররা তাদেরকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু যাদের ভিউ নেই, আমার এই পাশে ভাইরাল নেই, এই পাশে ভিউ নেই, কিন্তু আমি একজন শিল্পী। প্রসন্দা যেমন আমাকে নিয়ে কাজ করেছেন, আমাকে বিশ্বাস করেছেন, খিজির হায়াত খান আমাকে নিয়ে কাজ করেছেন, বিশ্বাস করেছেন, মোস্তফা কামাল রাজ আমাকে নিয়ে কাজ করেছেন তার সিনেমা ওমরে। এই কারণে কিন্তু আমরা বেঁচে আছি, মন প্রাণ উজাড় করে কাজ করছি। তো সবসময় হয়তো এই জায়গাটা থাকে না। গল্পে গল্পে আসলে ওরা সাতজনের গল্প তো চলে এলো, ওরা সাতজন থেকে শেকর, তো এই দিকটা থেকে চিন্তা করলে কি আপনাকে বলতে পারি যে আপনাকে ইতিহাস বা মাটির গল্প বেশি টানে, মানুষের গল্প বেশি টানে? হ্যাঁ, আমাকে টানে এবং দর্শকরাও হয়তো পছন্দ করে, ডিরেক্টররাও হয়তো পছন্দ করে এবং আমার কাজ করতে গিয়ে আমি মিশে যেতে পারি, সেটা দেশের গল্প হোক, মাটির গল্প হোক, আমাদের নিজেদের চারপাশের গল্প হোক, আমি রিলেট করতে পারি আসলে, আমার কাছে মনে হয়। জি, কখনো কি এমন হয়েছে যে কোনো চরিত্রে অভিনয়ের জন্য আসলে বাস্তবে গোপনে আপনি কাউকে ফলো করেছেন বা অনুসরণ করেছেন? সত্যি কথা বলতে কি, আমি তো পুরান ঢাকার মানুষ, আমার প্রচুর মানুষের সাথে মেশা হয়েছে। আমি কিন্তু মানুষের সাথে মিশতে পছন্দ করি। আমাকে অনেক সময় আপনি এখনো গেলে দেখবেন শাহবাগ টিএসসিতে আমি বসে আড্ডা দিচ্ছি। সেটা আমার অনেক আগে থেকে আড্ডা দেওয়া, শাহবাগ, টিএসসি, চারুকলা, আজিজ মার্কেট, অনেক জায়গায় আমি আড্ডা দিয়েছি, অনেক মানুষের সাথে মিশেছি। অনেক সময় দেখা যায় আমরা যে চরিত্রগুলো খুঁজছি পর্দায়, হ্যাঁ, সেগুলোই হয়তো আমরা আশেপাশে দেখছি মানুষের, সেখান থেকে আমি নিচ্ছি, আমি সেখান থেকেও নেই এবং আমার একটা নতুন চরিত্র ধারণ করতে গিয়ে আমি সেখান থেকে নেই, আমি পাই মানুষকে এরকম। জি, অনেকে বলেন যে একজন ভালো অভিনেতা হতে গেলে তার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি, আপনি কি কথা বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি যে শুধু সব জায়গায়, সব সেক্টরেই যদি আপনি একজন ভালো মানুষ হন, ভালো মনের মানুষ হন, তাহলে আপনি বড় জায়গায় যেতে পারবেন, বড় কিছু করতে পারবেন। বাহ, এবার আপনার পরিবারের গল্প একটু শুনতে চাই, আপনার জীবনের গল্প শুনতে চাই। কে কে আছেন পরিবারে, কোথায় আছেন তারা? বাবা মা, ভাই বোন, আমরা 2 ভাই 1 বোন, এ নিয়ে আমাদের পরিবার। সবাই আমরা পুরান ঢাকাতেই থাকি, জুরাইনে একসাথে থাকি এবং আমার একটা ছোট্ট কন্যা আছে, ওর নাম আনৌশিস। আনৌশিসকে নিয়ে আমার থাকা হয়
এই নিয়ে আমাদের পরিবার। বাহ, চমৎকার। এবং আরেকটি আনন্দের বিষয় বলতেই চাই, আসছে 30 জুলাই মাছরাঙা টেলিভিশনের 15তম বর্ষপূর্তি। তো মাছরাঙা টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে বা আমাদের জন্য আপনার যদি কিছু বলার থাকে। না, অবশ্যই মাছরাঙার জন্য অনেক অনেক শুভকামনা, কারণ মাছরাঙা হচ্ছে এমন একটি চ্যানেল, সময়ের সাথে তাল মিলিয়ে এই চ্যানেলটি চলছে এবং আগামীতেও চলবে এবং আমাদের অনেক অনেক ভালো ভালো কাজ উপহার দিবে এবং আমাদের একটা জায়গা, আমাদের একটি শান্তির জায়গা হচ্ছে মাছরাঙা টেলিভিশন। সো মাছরাঙার জন্য অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও দেখা হবে মাছরাঙা টেলিভিশনেই বিনোদন সারাদিনে, আশা করছি। ততক্ষণ পর্যন্ত আপনিও ভালো থাকবেন, ভালো কাজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ অর্চি আপনাকে, ধন্যবাদ বিনোদন সারাদিন এবং মাছরাঙা টেলিভিশনকে। আগামী 31 জুলাই মুক্তি পাচ্ছে সারা দেশে শেকড়। দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শেকড় দেখার জন্য।